আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আদি তুই বাসায় চলে যা। আদিবা তার বাবাকে কল দিছে। আমি শিওর আদিবার বাবা পুলিশ নিয়ে আসবে। প্লিজ আদি চলে যা তুই। আরে পুলিশ আসলে আসবে, বাট আমি কোথাও যাব না। আমাকে যদি ধরে নিয়ে যায় যাক, তুই এত টেনশন করিস কেন? করব না টেনশন। তোর কোনো আইডিয়া আছে গাড়ির দাম কত হবে? 50 লাখ হবে। আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে তো যাক, দেখি কোন পুলিশ আমাকে ধরে। বলে জানাতুলের হাত ধরে আদিবার সামনে দিয়ে চলে আসলাম। আর বেচারি বসে বসে কান্না করছে। জানাতুল শুধু চিন্তা করে যাচ্ছে। আমার গাড়ি ভাঙা দেখে সবাই অবাক। কিছুক্ষণ পরে ভার্সিটিতে পুলিশের গাড়ির সাথে একটা ভদ্রলোক ও আদিবা দৌড়ে গিয়ে ভদ্রলোককে আমাকে দেখিয়ে দিল। লোকটা আমার কাছে এসে আমার গালে 2টা চড় মেরে বলে, তুমি জানো এই গাড়িটা আমার মেয়ের খুব পছন্দ গাড়ি ছিল, কিছুদিন আগে শোরুম থেকে কিনে দিলাম, আর তুই সেই গাড়িটা নষ্ট করে দিলি। বলে আমার কলারটা ধরে নিয়ে গেছে পুলিশের কাছে। কিরে তুই মাস্তানি শুরু করছো? আজ বুঝতে পারবে মাস্তানির ফল কি হয়। স্যার আদির কোনো দোষ নাই। আদিবা তো আদিকে ল্যাং মেরে ফেলায় আর আদির কপালটা ফুলে যায়, তাই রাগের বসে সে এইটা করে বসে। ওই মেয়ে যাও, এখান থেকে যাও। বলে জানাতুল করে পাঠিয়ে দিলে আর আমাকে বলে, তোর বাড়ির নাম্বারটা দে, কল দেই। বাড়ির নাম্বার দিয়ে কি হবে বলেন? আমি যা করছি তা ঠিক কাজটাই করছি অফিসার। চুপ কর। সাথে ভদ্রলোকটা বলল, কি এমন করেছে ছোট লোকটা? আমার মেয়ের শখের জিনিসটা নষ্ট করে দিছিস, তাকে নিয়ে চলেন। কি হলো, দে নাম্বার। আমি কিছু না বলে আমার ফোনটা বের করে ডিআইজি আঙ্কেলকে কল দিয়ে পুলিশ অফিসারের কাছে দিলাম। তখন পুলিশ অফিসার, ওই তুই কে রে? তাড়াতাড়ি করে গাড়ির জরিমানা নিয়ে ভার্সিটিতে চলে আয়, আর না হয় তোদের সবাইকে ধরে নিয়ে এমন মামলা দিব আর কখনো বের হতে পারবি না। ওই তুমি কে? আমি ডিআইজি বলছি। তুমি কোন থানার পুলিশ অফিসার? পুলিশের হাত থেকে ফোনটা পড়ে যাচ্ছে। মাটিতে পড়ার আগে ফোনটা আমি ধরে নিলাম আর আমি ডিআইজি স্যারের সাথে কথা বলছি। ডিআইজি বলে, কি নাম অফিসারের? আমি নামটা দেখতে যাব, তখনই দেখি হাত দিয়ে নামটা আড়াল করে ফেলায় আর বলে চোখে ইশারায় সরি। আমি ডিআইজি আঙ্কেলের সাথে কথা বলে ফোনটা রাখলাম। আমি যে থানায় মামলা করছি ওই থানায় ওসিকে ফোন দিয়ে বলি ভার্সিটিতে আসার জন্য। কিছুক্ষণ পরে চলে আসে 2 ওসি। একটু দূরে গিয়ে কথা বলে কথা শেষ করে চলে আসলে, এই গাড়িটা আপনার মেয়ে চালায় তাই না? ডিআইজি ওসি সাহেব। কয় তারিখে কিনে দিছেন? 7 তারিখে। সাথে সাথে পুলিশ আমাকে ছেড়ে দিয়ে আদিবা ধরে ফেলে। তা দেখে তো সবাই অবাক। ভদ্রলোক বলে, এই কি হচ্ছে? মামলা করলাম, আমি আপনাকে আনছি আমি মাস্তানকে ধরার জন্য, বাট আপনি আমার মেয়েকে ধরেছেন, মানে কি? আপনার মাথা ঠিক আছে তো? আপনার মেয়ের নামে মামলা হয়েছে 7 দিন আগে, মারার মামলা। এই ছেলেটাকে মারার চেষ্টা করেছিল, এই ছেলের জন্য বেঁচে যায়, বাট তার হাতের সমস্যা হয়, তাই ছেলেটা রাগে বসে গাড়িটার গ্লাস ভেঙে। এখন আমরা আপনার মেয়েকে ধরে নিয়ে যাব যতক্ষণ না মামলা তুলছে। ভদ্রলোক তার মেয়েকে জিজ্ঞেস করে যে পুলিশ যা বলছে তা কি ঠিক কিনা। আদিবা আমতা আমতা করতে শুরু করে। তাতে ভদ্রলোক বুঝে যায়, আমার কাছে এসে বলে, বাবা তুমি আমার ছেলের মতোই, ওই সময় তোমার গায়ে হাত তুলেছিলাম, সরি বাবা, আমাকে ক্ষমা করো, না বুঝে তোমাকে একটা থাপ্পড় দিলাম। আরে আঙ্কেল ক্ষমা চাইতে হবে না, আপনি তো বলছেন যে আমি আপনার ছেলের মতো। তখন লোকটা বলে, আমার মেয়েটাকে আমি মানুষ বানাতে পারি নাই বাবা, মামলাটা তুলে ফেলাও, যদি টাকা লাগে তাহলে আমি আপনাকে টাকা দেব। তখন একটা ওসি এসে বলে, ওই যে মিস্টার, আপনি কাকে টাকা গরম দেখাচ্ছেন? জানেন কে উনি, কার ছেলে? তখন আমি পুলিশ অফিসারকে থামিয়ে দিয়ে ভদ্রলোককে বলি, আপনার মেয়ের বিরুদ্ধে মামলা আমি তুলে নেব, বাট আপনার মেয়েকে এইটা শুধু বলতে বলেন যে আমার কাছে এসে সবার সামনে সরি বলতে, তাহলে আমি মামলা তুলে নেব। তখন আদিবার বাবা, ওকে তোমাকে সরি বলবে বলে আদিবা কাছে যায় আর সরি বলতে বলে। আদিবা সাথে সাথে মানা করে। আদিবার বাবা সাথে সাথে একটা থাপ্পড় মেরে বলে, যাও বলছি ছেলেটার কাছে সরি বলো। আদিবা রাগে ফুলে আছে, আমার সামনে এসে আমাকে সরি বলে। আমি কিছু না বলে দাঁড়িয়ে আছি। আদিবা আমার সামনে থেকে চলে যায় আর আমি পুলিশকে বলি মামলাটা আমি তুলে নিলাম, সব এখানে শেষ। বলে পুলিশ চলে যায়। তখন জান্নাতুল, ওই আদি, বুঝলাম না কি থেকে কি হলো, আমাকে একটু খুলে বলতে কি হয়েছিল এতক্ষণ? আদিবা যে কিনা এত অহংকার মনের মধ্যে, সে মেয়ে তোকে সরি বলতে বাধ্য হয়েছে?
এত কিছু জানতে হবে না তোর। এখন চল ভিতরে যাই, ক্লাসের সময় হয়ে গেছে। চলে, বাট আজকে কোনো কিছু আমি বুঝলাম না, কি হলো? আগে চল ক্লাস করে নেই, তারপরে না হয় একদিন জানাবো বলে ক্লাসে চলে আসলাম। সবাই আমাকে দেখে চুপ হয়ে গেছে। আমি আমার সিটে বসে পড়লাম। এর মধ্যে স্যার চলে আসলে স্যার এসে আমাকে বলে, আদি তুমি দাঁড়াও তো। আমি দাঁড়িয়ে গেলাম। তখন স্যার বলে, কি হয়েছে আজকে তোমার আর আদিবার মধ্যে একটু বলবা? আর গাড়িটা কেন নষ্ট করছে তারা? স্যার পরীক্ষা যেদিন শেষ হয় সেই দিন আমাকে একটা গাড়ি ধাক্কা মারে। তখন ক্লাসের সবাই অবাক। তখন আমি আবারও বলতে থাকলাম, যখন আমাকে ধাক্কা মারে তখন আমি অল্পের জন্য বেঁচে যাই, বাট আমার হাত মচকে যায়। তার জন্য আমি 1 সপ্তাহ শুধু বিছানায় ছিলাম। 1 সপ্তাহ পরে আমি ঠিক হই, বাট আমার আব্বু তখন পুলিশকে কল দেয় আর মামলা করে। আমি ওই গাড়ির নাম্বার আর কালারটা আমার মনে ছিল, তার উপর ভিত্তি করে আমার মামলাটা নেওয়া হয়। আজ যখন আমি ভার্সিটিতে আসি, এখন আদিবা দাঁড়িয়ে আছে। আমি যখন তার সামনে দিয়ে যাচ্ছি তখন সে আমাকে ল্যাং মেরে ফেলায় আর আমার কপালটা ফুলে যায়। আর যখন দেখলাম ওই গাড়িটা, তখন থেকে আমার পুরা মাথা গরম হয়ে যায় আর রাগের বশে তার গাড়িটা নষ্ট করে ফেলাই। তারপরে কাহিনীটা সবাই দেখছে। আচ্ছা বাদ দে, এখন সবাই মনোযোগ দিয়ে বোর্ডের দিকে তাকাও। আমরা সবাই স্যারের কথা শুনছি। হঠাৎ করে জান্নাতুল আমাকে কলম দিয়ে খোঁচা মেরে বলে, ওই কুত্তা, এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, আমাকে জানালে না কেন? আরে এমনি জানাই নাই। আদিবাকে একটা শিক্ষা দেওয়া দরকার। বাপের টাকা বেশি, অহংকারী দেখায়। তার বাপের টাকা আছে তাই দেখায়, তাতে তোর সমস্যা কই? যাক বাবা, যার জন্য করি চুরি সেই বলে চোর। তোর জন্য বললাম যে তাকে একটা শিক্ষা দেওয়া দরকার, আর তুই আমাকে, যা, তুই কথা বলবি না। আমি তো তোর সাথে মজা করছি, তুই রাগ করিস কেন? আরে আদিবাকে শিক্ষা দেওয়া আমার দরকার নাই। একদিন সে তার নিজের সব ভুল বুঝতে পারবে। সামনে তাকিয়ে দেখি স্যার আমার সামনে। কি এটা কি গল্প করার জায়গা নাকি? যাও, এখন ক্লাস থেকে বের হবে, তোমরা দুজনে যাও। জি স্যার বলে জান্নাতুলকে নিয়ে বের হলাম আর বললাম, তোর জন্য স্যার ক্লাস থেকে আমাকে বের করে দিছে। বারে, আমি কি করছি? আমি যদি বলি তোর জন্য আমাকে বের করে দিছে? আমার জন্য তোকে বের করছে কুত্তা। তুই তো আগে আমাকে খোঁচা মারছত। আমি তোকে খোঁচা মারছি? তুই কথা বললি কেন? তুই কথা না বললে আমাদেরকে আজকে ক্লাস থেকে বের করতো না। ওরে সাতচুন্নি, তুই খোঁচা মারবি আর আমি চুপ করে থাকবো না? থাকবে, তুই চুপ থাকবি কুত্তা। আমি কুত্তা হইলে তুই সাতচুন্নি। আদি, বাসা যেতে হবে রে আমার এখন। কেন, আজকে তোকে ছেলেপক্ষ দেখতে আসবে নাকি? আরে না, আব্বুর শরীরটা ভালো না, তাই যেতে হবে রে। ওকে যা। জান্নাতুলকে একটা রিকশায় তুলে দিলাম আর আমি বাসে করে বাসায় চলে আসলাম। এসে কলিং বেল দিতেই আম্মু দরজাটা খুলে দিল। কি রে বাপ, তোর কি শরীর খারাপ নাকি রে? কপালে হাত দিয়ে বলে, আর তোর কপালে কি হয়েছে? এইভাবে ফুলে আছে কেন? তোর বাপকে আমি কল দিচ্ছি এখনই। আমি আম্মুকে ডাক দিয়ে বলি, আম্মু কি শুরু করছে? আসার সময় উপর দিক তাকিয়ে হাঁটছি, হঠাৎ করে একটা গাছের সাথে ধাক্কা খেয়ে কপালে এই অবস্থা। সত্যি বলতে জানি না আম্মু কি করতো, আর আব্বু জানলে ওই মেয়ে আর বাপকে ধরে নিয়ে আসতো, আর কি করতো আল্লাহ জানে। কপালেটা না হয় গাছের সাথে ধাক্কা খেয়ে এমন হলো, বাট গালটা কেমন কেমন যেন হয়ে আছে, মনে হয় তোকে কেউ চর মারছে। আমি তোমার একমাত্র পোলা, তাই তুমি একটু টেনশন করছো বেশি আম্মু। আচ্ছা মারিয়া কি স্কুলে গেছে নাকি আম্মু? আরে না, কাল থেকে মারিয়া পরীক্ষা শুরু, সে পড়ছে। আর তুই কাল থেকে মারিয়াকে নিয়ে যাবি, কেমন? আচ্ছা আম্মু, আমি রুমে গেলাম বলে রুমে চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে ফোনটা হাতে নিয়ে গেম খেলছি। হঠাৎ করে একটা ফোন আসলে আননোন নাম্বার থেকে আমি ধরি নাই, আবার দিলে আমি ফোনটা ধরতেই ওপাশ থেকে একটা মিষ্টি কণ্ঠ ভেসে আসলো। হ্যালো, আপনি কি বিজি নাকি? এত সুন্দর একটা কণ্ঠ শুনে আমি চুপ হয়ে আছি। কি হলো, কথা বলছেন না যে? বিজি নাকি আপনি? হ্যাঁ না মানে হ্যাঁ না মানে বুঝলাম না। না মানে কে আপনি? কেন, অপরিচিত কারোর সাথে কথা বলেন না নাকি আপনি? জি, অপরিচিত কারোর সাথে কথা বলি না। ও, এই কারণে আপনি আমার কলটা রিসিভ করেন নাই?
জি, এইবার বলেন, কে আপনি? পরিচয়টা দেন। আমি মেঘকন্যা। মেঘকন্যা মানে সাথে সাথে কল কেটে দিলে আমি সাথে সাথে কল দেই, বাট বন্ধ বলছে। কি আর করা, বাট এত সুন্দর কন্যা আমি আগে মনে হয় শুনি নাই। আমি আবারও ট্রাই করলাম, বাট কাজ হচ্ছে না। তাই আমি নিচে গিয়ে দেখি আম্মু বসে বসে টিভি দেখছে। আমি আম্মুর কাছে গিয়ে বসি। কিছু বলবি তুই? না আম্মু, ভালো লাগছে না, তাই তোমার কাছে আসলাম। কিছু খাবি তুই? আপেল, কমলা, কলা বল, খেলে আমি এনে দেই। না আম্মু, কিছু খাবো না। আচ্ছা যাই, আমি রুমে ঘুমাবো। আম্মু বলে উপরে চলে আসলাম। এসে শুয়ে পড়লাম খাটে। বাট আজকে মারিয়ার সাথে কথা বলি নাই। ভার্সিটি থেকে আসার পরে মারিয়া পরীক্ষা, তাই মারিয়ার রুমে যাওয়া হয় নাই। আমি ওই মেয়ের কথা চিন্তা করতে করতে কখন যে ঘুমের দেশে হারিয়ে গেলাম জানি না। স্বপ্নের মধ্যে ও একটা মেয়েকে দেখতে পেলাম, বাট শুধু পিছনটা, সামনে দিয়ে মুখটা দেখা যাচ্ছে না। আমি যখন তাকে জিজ্ঞেস করি কে তুমি, তখন সে বলে আমি মেঘকন্যা, আর কণ্ঠটা পুরা সেম। আমি সাথে সাথে দৌড়ে তার সামনে যাই। তার মুখখানা দেখা যাচ্ছে না, তার চুলগুলো বাতাসে উঠছে। আমি চুলগুলো সরাতে যাবো, ঠিক তখনই আমার ঘুমটা ভেঙে গেলে আসলে ঘুমটা ইচ্ছে করে ভাঙি নাই, আমার ঘুমটা জোড়া করে ভাঙছে, মানে আমার বোন মারিয়া। আমি বললাম মারিয়া বলে রাগে মাথা চিল্লান দিলাম। তখন সাথে সাথে আম্মু বলে, কি হয়েছে বাপ? তোমার মেয়ে আমার এত সুন্দর স্বপ্নটা ভেঙে দিছে, কি করতে মন চাই জানে এখন? এই জন্য এত বড় চিল্লান দিতে হয়? তোর আব্বু তো ভয় পেয়ে গেছে, আসতে চাইছিল, আমি আসতে দেইনি। আম্মু তোমার মেয়েকে নিয়ে যাও তো এখন। চলে যাচ্ছি, থাক, আসবো না আর তোর রুমে, ডাকবো না আর তোকে। তুই না ডাকলে আমি খুশি, যা তুই। আম্মু আর মারিয়া চলে যায়। আমি আবারও শুয়ে পড়লাম, দেখি স্বপ্নটা দেখতে পাই কিনা। বাট শুয়ে আছি, কিন্তু ঘুম তো আর আসে না। এই পাশ ওই পাশ করছি, বাট ঘুম আসে না। আমি খাটে থেকে উঠে হাত মুখ ধুয়ে মারিয়ার রুমে গিয়ে একটা কাশি দিলাম। তাতে মারিয়া, ওই আমার রুমে কি তোর? যা রুম থেকে। দেখতে এসেছি পড়িস কিনা, কাল না তোর পরীক্ষা। আচ্ছা, ওই সময় আমাকে ডাকলি কেন বলতো? এমনি ডাকছি, যা এখন। মারিয়া, তুই কি রেগে আছিস নাকি? প্লিজ রাগ করিস না, ওই সময় মাথাটা ঠিক ছিল না। এখন বল কেন ডাকছিলি? ভাইয়া, ফুচকা আর ঝালমুড়ি খাবো। আচ্ছা তুই পর, আমি তোর জন্য নিয়ে আসবো, ওকে? এই বলে আমি বাসার বাইরে গেলাম। একটা ফুচকার দোকানে গিয়ে 2টা ফুচকা বেশি করে ঝাল দিয়ে প্রসেস করে দেন। তারপরে একটা ঝালমুড়ি নিলাম। ওইগুলো নিয়ে আমি বাসায় আসলাম। সোজা মারিয়ার রুমে গেলাম, আর মারিয়াকে দিতেই মারিয়া অনেক খুশি হয়। আমি এইগুলো দিয়ে সোজা ছাদে চলে গেলাম। বিকালটা অনেক সুন্দর, যা ছাদে না উঠলে বোঝা যায় না। হঠাৎ করে আমার ফোন বাজতে শুরু করলে দেখলাম জান্নাতুল কল দিছে। রিসিভ করলাম। কিরে কুত্তা, একটা কল দিলি না সারাদিনে? মাত্র ঘুম থেকে উঠলাম। তুই এত ঘুমাস কেন রে? কি করব, ঘুম বাবা তো আমাকে ছাড়ে না। আচ্ছা তুই বাসা থেকে বের হওয়া দি। না, বাসা থেকে বের হতে পারবো না, একটু কাজ আছে। না মানে আজকে আকাশের সাথে দেখা করতে যাবো, তাই বললাম। কি? এক কাজ কর, তুই কালকে দেখা কর, কালকে যাবো। না রে, সে এসে বসে আছে, আমাকে যেতে হবে। আচ্ছা যা, বাট কোনো সমস্যা হলে আমাকে বলিস, কেমন? বলবো। ওকে বলে কেটে দিলাম। তখন একটা কল আসে আননোন নাম্বার থেকে। আমি রিসিভ করে হ্যালো বললাম। ওপাশ থেকে একটা মধুর কণ্ঠ ভেসে আসছে। আমাকে চিনছেন? চিনছি, মেঘকন্যা। বাট কি করে চিনলেন আপনি? এত সুন্দর মধুর মতো কণ্ঠ যার একবার শুনলে আর ভোলার মতো না, সেই কণ্ঠটা কি করে ভুলবো আমি? ও মা, তাই নাকি? আচ্ছা তোমার নামটা কি একটু বলবা মেঘকন্যা? বললাম তো আমি মেঘকন্যা। আপনি কি আমাকে চিনেন? সেটা বলা যাবে না। তোমার বাসা কোথায় মেঘকন্যা? আমার বাসা মেঘের রাজ্য। ফাইজলামি করেন না। ফাইজলামি কেন করব? আসবেন মেঘের রাজ্যে। মেঘকন্যা, তোমার হাসিতে পাগল হয়ে গেলাম। কি করেন আপনি? কেন? আপনি বলেন আমি কি করছি। আমি কি করে বলবো আপনি কি করেন? কেন? তুমি না মেঘকন্যা? কেন মেঘকন্যা হয়েছে বলে কি সব জানি নাকি? আচ্ছা বাই। এই না শোনো। বলেন। মেঘকন্যা কি আমাকে চিনে কিনা এখন বলে নাই, সেই উত্তরটা আমি জানতে চাই। ওকে বাই। এই শুনো, কেটে দিলে আমি আবার কল দিলাম, বাট বন্ধ বলছে। কি আর করার, নিচে আসলাম। এসে আম্মুকে বললাম যে কিছু খেতে দিতে। আম্মু আমাকে খাবার বেড়ে দিলে আর বলে, ওই সময়তে তোকে আমি অনেক ডাকছি, তুই তো খেতে এলি না, আর বলি খাবি না।
এখন এলি খেতে, সব খাবার ঠান্ডা হয়ে গেছে।